আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পত্তির নামজারি। কয়েকজন ভাইয়ের প্রশ্ন ছিল যে ভাই, আমি সম্পত্তি ক্রয় করেছি, আমি এখন নামজারি যদি না করি আমার সমস্যাটা কি হতে পারে? অথবা ভূমি অফিসে আমরা জানি বিভিন্ন প্রকার ভাবে ঘুষ নেওয়া হয়, আপনি আবেদন করলেও সেটা রিজেক্ট হয়। তা আসলে মিউটেশন, নামজারি, নামপত্তন বা খারিজ এর তাৎপর্যটা কি? এটা কিভাবে হয়, কত টাকা খরচ হয়, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। তো বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, নামজারি বুঝার আগে আপনি যদি ভালো করে এই ভূমি ব্যবস্থাটা বুঝতে চান, আপনাকে আরো কিছু বেসিক জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, আমরা একটা সম্পত্তি যখন ক্রয় করি, সাব রেজিস্ট্রেশন অফিসে একটা দলিল করলে আমরা চিন্তা করি যে আমাদের সম্পত্তিটা মালিকানা আমাদের কাছে চলে এসেছে, অর্থাৎ ওই জমিটার মালিক আমরা। বাংলাদেশের ভূমি ব্যবস্থায় তিনটা অফিস কাজ করে। একটা হচ্ছে সাব রেজিস্ট্রি অফিস, যেখানে আপনি দলিলটা করলেন। আরেকটা হচ্ছে আমাদের এসিল্যান্ড অফিস, যেখানে ওই জমিটা থেকে বাৎসরিক খাজনা, বিভিন্ন প্রকার আরো যে আনুষঙ্গিক জিনিস সরকার করে, এসিল্যান্ড অফিস থেকে করে। পাশাপাশি একটা সেটেলমেন্ট অফিস থাকে, যেখানে জরিপ হয়। ওভারঅল হচ্ছে বাংলাদেশে 30-40 বছর পরে এক একটা করে জরিপ কাজ সংগঠিত হয়, যেমন সিএস জরিপ, এসএ জরিপ, আরএস জরিপ। বর্তমানে চলতেছে আমাদের বাংলাদেশ সার্ভে বা ডিজিটাল সার্ভে, যেটা। তো এই যে 20 বছর বা 30 বছর বা 50 বছর পর পর জরিপ হচ্ছে, ওইখানে ব্যক্তির নাম থাকতেছে। এখন আজকে যে আপনি জমিটা কিনলেন, আপনার নাম তো আর ওইখানে নাই। তো এই জন্য এই নামজারি, খারিজ জিনিসটা নিয়ে আসা হয়েছে। আপনি আজকে 20 লাখ বা 30 লাখ টাকা দিয়ে যে সম্পত্তিটা ক্রয় করলেন, একটা দলিল রেজিস্ট্রেশন করলেন, মালিকানা আপনার কাছে চলে আসলো। আইনগত ভাবে দলিলই হচ্ছে একমাত্র ডকুমেন্ট যেটা আপনার মালিকানা নির্ধারণ করে। এরপরে এই দলিলটার মাধ্যমে আপনাকে এসিলেন্ট অফিসে আবেদন করে আপনার নিজ নামে খাজনা দেওয়ার জন্য অন্তর্ভুক্ত করতে হবে পূর্ববর্তী মালিকের কাছ থেকে। তখন আপনার খতিয়ানে আপনার কাছে যাবতীয় কিছু চলে আসবে, সরকার আপনার থেকে খাজনা আদায় করবে। তো এখন ডিজিটাল যুগ, এই জন্য আপনাকে আর এসিলেন্ট অফিসে সরাসরি যেতে হয় না। আপনি যেই দলিলটা রেজিস্ট্রেশন করছিলেন, ওইটা যদি একটা সার্টিফাইড কপি উত্তোলন করেন, এইটা আর পূর্ব মালিকের যে খতিয়ানটা আছে, যে খতিয়ানে উনি খাজনা দিত, এই দুটো থাকলেই চলবে। আপনি অনলাইনে ঘরে বসেই কি করতে পারেন, নামজারির জন্য আবেদন করে দিতে পারেন। তো আমরা অনেকেই আসলে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারি না, এই জন্য বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দেই, তারা 5,000 10,000 টাকা নেন। তো মনে রাখবেন, বাংলাদেশের ক্ষেত্রে নামজারিটা শুধুমাত্র মৌজা ভিত্তিক হয়। একটা মৌজা আপনার একটাই খতিয়ান থাকবে, এটাই স্বাভাবিক। আপনার দলিল সংখ্যা যত হোক, জমির পরিমাণ যত হোক, তাতে কিছু যায় আসে না। এখন পর্যন্ত নামজারি যে খরচ, সেটা হচ্ছে 1170 টাকা। 20 টাকা দিয়ে প্রথমে আইডি তৈরি করে নিতে হয়। এরপরে 70 টাকা, আপনি যখন অ্যাপ্লিকেশনটা করলেন 70 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে নির্দিষ্ট দিনে আপনার মোবাইল নাম্বারে ট্র্যাকিং নাম্বার সহ সবকিছু আসতে থাকবে যে কখন কি হচ্ছে। একটা ফিক্সড ডেটে আপনাকে আপনার অরিজিনাল কাগজপাতি সহ এসএলএন অফিসে যাবেন। কাগজপাতি দেখে যদি কোনো আপত্তি না থাকে, তাহলে এসএলএন আপনার নামে নামজারি করে দিবেন। তো এটাই হচ্ছে নামজারি। পরবর্তীতে আপনার ওই অনলাইন আইডিতে আপনি যাবতীয় কিছু পেয়ে যাবেন, অনলাইনে 1100 টাকা পেমেন্ট করে। তাহলে যে জিনিসটা বুঝলেন, নির্দিষ্ট মৌজা ভিত্তিক হয়, সম্পত্তির পরিমাণ যাই হোক, আপনার 1170 টাকাই কিন্তু খরচ। এখন আপনি যদি অন্য কারো মাধ্যমে করেন, তাহলে সেই ব্যক্তি অবশ্যই তার কিছু যে কমিশন সেটা সে নিবে। তো এই জন্য এটা তার সাথে আগে আলোচনা করে নেবেন যে আপনার হয়ে যে সে কাজগুলা করবে, তাকে আপনি 2,000 দিবেন না 4,000 দিবেন না 5,000 দিবেন, সেটা আপনার ব্যাপার। আপনি এইভাবে নামজারিটা করে নিবেন। এখন আসি, নামজারি করার সুবিধা আর না করলে কি অসুবিধা। তো সুবিধা আমরা বলবো না, বলবো যে নামজারি আপনি করতে বাধ্য যদি আপনি ওই সম্পত্তিটা নিয়ে কোনো লোন নিতে যান। বলবে যে দলিলের পাশাপাশি খারিজ আছে কিনা, খারিজ দেওয়া হইলে খাজনা দেওয়া হয়েছে কিনা। আপনি যদি বিক্রি, দান, হেবা, ওসিয়ত, পাওয়ার অফ অ্যাটর্নি যাই কিছু করতে যান, ওই দলিলটা দিয়ে শুধু কাজ হবে না, দলিলের পাশাপাশি খতিয়ান লাগবে, খতিয়ানের পাশাপাশি খাজনা দেওয়া থাকতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার সুবিধা থাক বা না থাক, আপনাকে খাজনা দিতেই হবে। যদি আপনি ওই সম্পত্তিটা বিক্রি করতে চান, বন্ধক, দান কোনো কিছু করতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে নামজারি করতে হবে। নামজারি না করলে যেই অসুবিধাটা হয়, বাস্তবে আমরা যেটা দেখি, এই যে আপনি এগুলা তো আপনার থাকবে, বিক্রি করতে পারবেন না, কোনোভাবে হস্তান্তর করতে পারবেন না, ব্যাংক লোনও নিতে পারবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার জমিটা পূর্ব মালিকের নামে থাকার কারণে আরেকটা নতুন জাল দলিলের সৃষ্টি হয়। সম্পত্তিটা
তারা নামজারি করে নিয়ে যায়, তখন আপনাকে বছরের পর বছর এসিলেন্ট অফিসে ঘুরতে হয় ওই সম্পত্তিটা নামজারি করার জন্য, যেটা আপনি এক ক্লিকে আগে করতে পারতেন। আপনি যেহেতু সময় মতো করেননি, অন্যজন করে নিয়ে গেছে, এখন আপনার সমস্যা হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি যে নামজারি জিনিসটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। নামজারি হচ্ছে সম্পত্তি ক্রয় করার পরে সরকারের খাজনার জায়গায়, যেখানে আমরা খাজনা দিব, ভূমি উন্নয়ন কর দিব, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স দিব, সেখানে আপনার নামটা অন্তর্ভুক্ত করানো। আর এটা নির্দিষ্ট মৌজা ভিত্তিক হয়, খরচ 1170 টাকায় নামজারি আপনাকে করতেই হবে যদি আপনি ওই সম্পত্তিটা হস্তান্তর, দান, বিক্রি যায় কিছু করতে চান। আমরা এর আগে অনেকগুলো ভিডিও দেখেছি, যে যে ভিডিওগুলোতে আপনি কিভাবে ঘরে বসেই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। একান্তই যদি না পারেন, কোনো কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে আপনার যাবতীয় ডকুমেন্ট গুলা পিডিএফ করে নিবেন। পিডিএফ করে আপনি ওই দোকানদারকে বললেই সে অ্যাপ্লিকেশনটা করে দিবে। আর আমরা সবাই চাই 5 দিনে 10 দিনে নামজারি করার জন্য, এই জন্য কিন্তু আমাদেরকে ঘুষ দিতে হয়। মনে রাখবেন, সরকারি অফিসে আপনি যদি 1 মাস, 2 মাস বা 3 মাস অপেক্ষা করেন, অবশ্যই আপনার নামজারিটা হয়ে যাবে। আপনাকে 1170 টাকার 1 টাকাও বেশি দিতে হবে না। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা সবকিছু রেডিমেড চাই, যে এখনই আবেদন করব 5 দিনেই পেয়ে যাব, ওই জন্য আমাদেরকে টাকা পয়সা ঘুষ কিন্তু দিতে হয়। এটা ছাড়া এর বাইরেও অনেক ক্ষেত্রে আসলে যারা তহসিলদার আছে তারা আপনার কাছ থেকে 1-2 হাজার টাকা চায়, আপনি না দিলেও, যদি আপনার সম্পত্তি আপনার দখলে থাকে, সবকিছু যদি ঠিক থাকে, ভেজাল যদি না থাকে, আপনার 1 টাকাও কিন্তু বেশি খরচ করার প্রয়োজন হবে না। তো অনেক ক্ষেত্রে আবার যেটা হয়, আপনি আবেদন করলে তারা রিজেক্ট করে, শুনানিতে আপনি থাকেন না, তারপরে অনলাইনে দেখেন যে লম্বা চওড়া করে তারা কি করেছে, সেখানে লিখে দিয়েছে যে মালিকানা প্রমাণ করা যায় নাই। তো এক্ষেত্রে আপনি ওই সার্টিফাইড কপিটা সহ আপনি এডিসি রেভিনিউ বরাবর আপিল করতে পারেন। আর যদি আপনার সম্পত্তি অন্য কেউ নামজারি করে যায়, আপনি ওই 30 দিনের মধ্যে সেখানে রিভিউ দায়ের করতে পারেন। তো নামজারি আপনার একবার রিজেক্ট হলেই সবকিছু শেষ এমন না, আপিল করতে পারবেন, রিভিউ করতে পারবেন, রিভিশনও দায়ের করা যায়, তিনোটা ক্ষেত্রেই চালু আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় এডিসি রেভিনিউর কাছে হেরে গেলে আপনি যে বিভাগীয় কমিশনার কাছে আপনি আপিল করতে পারবেন, সেখানে না হলে ভূমি আপিল বোর্ডে যাইতে পারবেন। সর্বশেষ সেখান থেকেও যদি প্রতিকার না পান, তখন আপনি দেওয়ানি আদালতে মামলা দায়ের কিন্তু করতে পারবেন। অনেক ক্ষেত্রে যেটা সমস্যা হয়, যারা অর্পিত সম্পত্তি তফসিলের জন্য যারা আবেদন করেন, সেক্ষেত্রে টাকা পয়সা চায়। তো আপনি যদি মালিকানা প্রমাণ করতে পারেন, যদি সময় সাপেক্ষ হয়, 2 মাস 3 মাস নিয়ে যদি আপনি আবেদনটা করেন, অবশ্যই আপনার সম্পত্তির নামজারি হয়ে যাবে, আপনার আর ঘুষ দিতে হবে না। তবে বাংলাদেশের বাস্তবতা আমরা জানি, যেভাবে বিভিন্ন ব্যক্তিদের ঘুষ দুর্নীতির কথা যে বিভিন্ন প্রকার নিউজ মিডিয়া আসতেছে, এসিলেন্ট অফিস বলেন, সাব রেজিস্ট্রেশন অফিস বলেন, সব জায়গায় আমাদের কি বলবো, বাঙালিদের স্বভাবের কারণে আসলে আমরা ঘুষ নেই এবং আমরা ঘুষ দেই। তো এখন কতটুকু দিবেন সেটা আপনার ব্যাপার। আপনার কাগজপাতি সবকিছু যদি ঠিক ঠিক থাকে, অবশ্যই আপনি প্রশ্ন করবেন যে কেন আপনি ঘুষটা দিচ্ছেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পত্তি ক্রয় করলে অবশ্যই নামজারি করে নিবেন। আর আমাদের যে সাতকাহন বইটা আছে, বইটা আমরা নতুন করে সাজাচ্ছি, ইনশাল্লাহ আমরা দ্রুতই পাবলিশ করব। তো বইটা যাদের কাছে আছে তারা সেখান থেকে তো উপকৃত হচ্ছেন, যাদের কাছে নাই তাদেরকে আমরা বলবো আমাদের ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনি অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।